সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার বিষয়টি হলো উদ্ভিদ বিজ্ঞান। এই প্রোগ্রামটি অনার্স 4th ইয়ারের স্টুডেন্টদের জন্য। কোর্স কোড 243005। নেম অফ কোর্স নিম্নোলজি অ্যান্ড অ্যাকুয়াকালচার। লেকচার নাম্বার 3, আজকে আমাদের থার্ড লেকচার। Title of the lecture: Distribution of fresh water. Distribution of fresh water টপিকটি আমি দুইটি পার্টে নিচ্ছি। প্রথম পার্ট আমি গত ক্লাসে নিয়েছি, লেকচার 2তে ছিল, এবং সেখানে নদী পর্যন্ত আমি আলোচনা করতে পেরেছি। আজকে আমি মোহনা থেকে ডিস্ট্রিবিউশন অফ ফ্রেশ ওয়াটার টপিকটির বাকি বিষয়গুলো আলোচনা করব। নেম অফ টিচার অর্থাৎ আমি হাসিনা রাকিবা বানু, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা। এরপর আমি এর পরের স্লাইডে চলে যাব। এর পরের স্লাইডটি আজকে আমি কি কি বিষয়গুলো নেব, এর পরের স্লাইডে আমি সেই বিষয়গুলো রেখেছি। যেমন এখানে পার্ট 2 থাকবে, ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার থেকে পার্ট 2 এর যে বিষয়গুলো আজকে আলোচনা করব লেকচারের পার্ট 2তে, সেগুলো হলো এস্টুয়ারি বা মোহনা। এরপর আমরা লেন্টিক ওয়াটার বডি অর্থাৎ স্থির পানির জলাশয় নিয়ে আলোচনা করব। স্থির পানির জলাশয় থেকে আমরা দুটি জলাশয় নিয়ে আলোচনা করব, হ্রদ এবং পুকুর, লেকস অ্যান্ড পন্ডস। এরপর আছে অ্যাকোয়াটিক রিসোর্সেস অফ বাংলাদেশ অর্থাৎ জলজ সম্পদ, বাংলাদেশের জলজ সম্পদ নিয়ে এরপরে আমি আলোচনা করব। তাহলে পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। পরবর্তী স্লাইডে প্রথমে কি আছে? মোহনা। তোমরা জানো যে মোহনা বলতে আমরা কি বুঝি? যে নদী এসে সাগরের সাথে যেখানে মিলিত হয় সে অঞ্চলকে মোহনা বলে। হ্যাঁ, তাহলে নদী, তোমরা জানো যে নদীর উৎপত্তি হয় পাহাড়ে। প্রথমে ঝর্ণা হিসেবে এরা পতিত হয়, প্রবল স্রোতস্বিনী থাকে এরা, এবং বিভিন্ন দেশ মহাদেশ অঞ্চল পরিবাহিত হয়ে বিভিন্ন বৈশিষ্ট্য মণ্ডিত থাকে। এক এক নদীর এক এক অঞ্চল এক এক ভৌত রাসায়নিক পরিবেশের মধ্য দিয়ে পরিবাহিত হয়ে এরা সবশেষে কি হয়? সাগরে এসে মিলিত হয়। এবং যেখানে যে মিলিত হয়, যে অঞ্চলে মিলিত হয়, যে স্থানে মিলিত হয়, সেই অঞ্চলকে আমরা মোহনা বলে থাকি। এবং এই মোহনা নিয়ে আজকে আমি বেশ কিছু জিনিস আলোচনা করব। মোহনাতে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাই। প্রথমে আমি সল্ট ওয়েজ নিয়ে আলোচনা করছি। নদী বাহিত কম ঘনত্বের মিঠা পানি এবং বেশি ঘনত্ব বিশিষ্ট সাগরের লোনা পানি যেখানে এসে মিলিত হয় সেখানে সল্ট ওয়েজের সৃষ্টি হয়। কাজে বুঝতে পারছো যে সমুদ্রের পানি যেহেতু লবণাক্ত পানি, এর ঘনত্ব বেশি থাকবে, এবং নদীর পানি যেহেতু মিঠা পানি, এর ঘনত্ব কম থাকে। এবং সমুদ্রে যখন জোয়ার ভাটা হয়, জোয়ারের সময় এই মোহনা দিয়ে নদীর মুখ দিয়ে এই সমুদ্রের পানিটা মিঠা পানির ভিতরে অর্থাৎ নদীর ভিতরের দিকে চলে আসে। আবার জোয়ার যখন চলে গিয়ে ভাটা যখন হয়, আবার এটা নিচের দিকে নেমে আসে অর্থাৎ সমুদ্রে ফিরে আসে। এই বিষয়টিকেই সল্ট ওয়েজ বলা হচ্ছে। সল্ট ওয়েজ কিন্তু নদীর পরিবেশের জন্য বা নদী জীবের জন্য মাঝে মাঝে মারাত্মক হয়ে থাকে, কারণ এই সল্ট ওয়েজ ঋতু পরিবর্তনের কারণে হোক বা পরিবেশের কোনো পরিবর্তনের জন্য হোক, যদি নদীর মোহনা দিয়ে, নদীর মুখ দিয়ে নদীর অনেক ভিতরে প্রবেশ করে, তখন কিন্তু নদীতে যে জীব বসবাস করে অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী, তারা কিন্তু টিকে থাকতে পারে না, কারণ তারা তো মিঠা পানিতে জন্মানোর পরিবেশের উদ্ভিদ এবং প্রাণী। সেখানে যদি লবণাক্ত পানি ঢুকে যায় এবং লবণাক্ত পানি ওখানে যদি বেশ কিছু সময় ধরে যদি স্থায়ী হয়, তাহলে তাদের জীবনযাত্রা হুমকির মুখে পড়ে। হ্যাঁ, যে সকল প্রাণী, যে সকল উদ্ভিদ মিঠা পানিতে বসবাস করতো, তারা কিন্তু সেখানে বসবাস করতে পারবে না। কাজে সেই জন্য কিন্তু সল্ট ওয়েজ মাঝে মাঝে মারাত্মক হয় নদীর ভিতরে ঢুকে গেলে। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে মোহনাতে আরেকটা জিনিস দেখা যায় যেটাকে সল্ট আউট বলে। এটা কি? এটা লবণ পানি অর্থাৎ সমুদ্রের পানিটাকে বোঝাচ্ছে, ও মিঠা পানি অর্থাৎ নদীর মিঠা পানির মিশ্রণ এলাকায় নদী বাহিত ক্ষুদ্র কণা ও দ্রবীভূত জৈব বস্তু। তোমরা জানো যে এর আগে আমি পড়িয়েছি যে নদী
উৎপত্তি স্থল থেকে যে বিশাল এলাকা পরিবাহিত হয়ে আসে, এটা মাটি পর্বত ক্ষয় করে আসে এবং ফুটো ফুটো কণা, পাথর, নুড়ি পাথর ইত্যাদি দ্রবীভূত জৈব বস্তু থাকে, রাসায়নিক বস্তু থাকে, এগুলো পরিবহন করে নিয়ে আসে এবং এটা সমুদ্রের পানির সাথে ওই মোহনার ওখানে মিলিত হয়। মিলিত যখন হয় তখন এক প্রকার ফেনার সৃষ্টি হয়। এই ফেনাটাকে সল্ট আউট বলা হয়। এরপরে আমরা এস্টুয়ারির উৎপত্তির দিকে চলে যাব। এস্টুয়ারির উৎপত্তি কি? এস্টুয়ারির উৎপত্তি পৃথিবীর আলোড়নের ফলে, ভূপৃষ্ঠের যে আলোড়ন হয়, বিভিন্ন ধরনের ভূমিকম্প, আগ্নেয়গিরির উৎপাত, বিভিন্ন কারণে আলোড়ন হতে পারে। এই আলোড়নের ফলে এস্টুয়ারির সৃষ্টি হয়। এটা কিভাবে সৃষ্টি হয়? আলোড়নের ফলে অনেক সময় সমুদ্রের তলদেশ উপরে উঠে আসে। হ্যাঁ, উপরে উঠে আসলে এর থেকে এইভাবে সেখানে এস্টুয়ারি সৃষ্টি হতে পারে। হ্যাঁ, সে সমস্ত অঞ্চলে পানিতে ডুবে ছিল, সমুদ্রের যে সকল অঞ্চল ডুবে ছিল সেগুলি উপর দিকে উঠে আসে এবং ভেসে উঠে আসে এবং মোহনার সৃষ্টি হয়, এস্টুয়ারি সৃষ্টি হয়। এই ধরনের সৃষ্ট এস্টুয়ারিকে আমরা ইমার্জেন্স বা নির্গমন ভাবে সৃষ্ট এস্টুয়ারি বলবো। আবার কখনো কখনো সমুদ্রের তলদেশ নিচের দিকে নেমে যেতে পারে। নেমে গিয়ে যে এস্টুয়ারি সৃষ্টি হবে সেটাকে আমরা নিমজ্জনের বা সাবমার্জেন্স বলবো। নিমজ্জনের ফলে সৃষ্ট সাবমার্জেন্স এস্টুয়ারি বলবো। কাজে দেখতে পাচ্ছ যে এস্টুয়ারির উৎপত্তি কিভাবে হচ্ছে এবং এই এস্টুয়ারির উৎপত্তিতে সকল নদী যখন সমুদ্রে ঢোকার সময় বেশ কিছু জিনিস এর উপরে প্রভাব বিস্তার করে থাকে। যেমন সমুদ্রের স্রোত, সমুদ্রের জোয়ার ভাটা, নদীর স্রোত কি পরিমাণ তোমার পলি বহন করে এনেছে, হ্যাঁ, তারপরে নদীর মোহনাদের আকার আকৃতি কেমন ইত্যাদিও এই নদীর উৎপত্তি বা পরিবর্তনে ভূমিকা রেখে থাকে। তাহলে আমরা এখন নদীর এস্টুয়ারির পরিবর্তন অর্থাৎ মোহনার পরিবর্তন কিভাবে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমি আগে বলেছি যে নদীর পলি, তারপরে বিভিন্ন দ্রবীভূত জৈব বস্তু এগুলো পরিবহন করে নিয়ে আসার পর দেখা যায় যে নদীর যে তটরেখা নিমজ্জিত হয় এবং নদীর ক্ষয়সাধনের ফলে এবং পলি জমার ফলে সমুদ্রের উপকূলে পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, নদীর স্রোত এবং সমুদ্রের পানি দ্বারা বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ নদীতে যদি স্রোত একদম কমে যায় এবং সমুদ্রের জোয়ার ভাটার সমুদ্রের যে পানি এর দ্বারা বাধাপ্রাপ্ত হলে নদীর পানি এই যে বহন করে নিয়ে আসলো যে পলি এবং এই যে দ্রবীভূত জৈব বস্তু, এগুলো জমা হয় মোহনার ওখানে, জমা হয়ে যায় এবং বদ্বীপের সূচনা হয়। যখন এই জমা হবে এবং বদ্বীপের সূচনা হবে তখন দিনের পর দিন এরকম পলি জমবে, তখন কিন্তু সেখানে সমতল জায়গার সৃষ্টি হয় এবং জোয়ার ভাটা দ্বারা, টাইডাল ফ্ল্যাট বলে, জোয়ার ভাটা দ্বারা পরিবাহিত হয়। অর্থাৎ জোয়ার যখন হয় তখন সেখানে পানি দ্বারা, লবণাক্ত পানি থাকে, লবণাক্ত পানি দ্বারা সেটা প্লাবিত হয়ে যায়। আবার যখন ভাটা হয় তখন কর্দমাক্ত স্থান হয়, যেটাকে টাইডাল ফ্ল্যাট বলছে। এবং এইগুলো সময় কিন্তু এস্টুয়ারি পরিবর্তন হয়, মোহনা পরিবর্তিত হয়ে যায়। কাজে মোহনা কি পরিমাণে পরিবর্তিত হবে, কতটুকু পরিবর্তিত হবে, এটা চারটি বিষয়ের উপর নির্ভর করে। চারটি বিষয় কি? একটি হলো উপদ্বীপ অথবা নদীর উপর দিকে ক্ষয়ের পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ ক্ষয় হচ্ছে নদীর উপরের দিকে। এস্টুয়ারির আকারের উপর, এস্টুয়ারিটা কিরকম আকারের হচ্ছে, কত বড় হচ্ছে। এস্টুয়ারির বয়সের উপর, অর্থাৎ এটার কত সময় ধরে, কত বছর ধরে এস্টুয়ারিতে হয়েছে। এবং সমুদ্রের জোয়ার ভাটা ও স্রোতের উপর, অর্থাৎ নদীর স্রোত আছে কি নাই। নদীর স্রোত যদি মন্থর হয় তখন পলিটা জমা হয় বেশি, স্রোত কমে গেলে। আবার জোয়ার ভাটা যদি প্রখর না হয় সেখানেও কি হবে, এই যে পলি জৈব বস্তু এগুলো জমবে এবং এস্টুয়ারির দিক পরিবর্তন হবে। ঠিক আছে, এখন আমি এস্টুয়ারি সম্পর্কে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী স্লাইডে সেই বিষয়গুলো আছে। পরবর্তী স্লাইডে আমি চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের এস্টুয়ারি আমরা দেখতে পাই। সেই বিভিন্ন ধরনের এস্টুয়ারি গুলো দিয়ে আমরা আলোচনা করব। নদী যখন, নদীর পানি এবং সমুদ্রের সংযোগ, নদী ও সমুদ্রের সংযোগ, অর্থাৎ নদী একটা বহমান নদী যেখানে সমুদ্রে পতিত হয়, সেই সমুদ্রে যে পতিত হচ্ছে, সমুদ্রের সাথে যে সংযোগ হচ্ছে, সেটা যদি একটা খালের মাধ্যমে হয় তখন সেটাকে আমরা সরল এস্টুয়ারি বলবো। আর যখন নদীর মোহনায় একাধিক খাল
নদী যখন একাধিক খালের মাধ্যমে, অনেকগুলো খালের মাধ্যমে সমুদ্রে পতিত হবে, নদীর পানিটা একাধিক খালের মাধ্যমে সমুদ্রে পড়বে, তখন কিন্তু সেটাকে আমরা অনিয়মিত এস্টুয়ারি বলবো। আবার হিমবাহযুক্ত পার্বত্য উপকূলীয় এস্টুয়ারি কিন্তু আলাদা ধারণা হয়, অন্য ধরনের হয়। সেটা সাধারণত এরকম হয় যে হিমবাহযুক্ত পার্বত্য উপকূলীয় এস্টুয়ারি, পার্বত্য মানে পাহাড় পর্বতময় এলাকা, উপকূলীয় এস্টুয়ারি গুলো সাধারণত সরু ও লম্বা খাড়ের মধ্যে অবস্থিত হয়। এই খাড়ের উভয় পাশে অনেক উঁচু উঁচু পাহাড় থাকে এবং মাঝখানে দেখা যায় যে অশ্বক্ষুরাকৃতির উপত্যকা থাকে। হ্যাঁ, এই ধরনের এস্টুয়ারিকে আবার ফিওর্ড বলা হয়ে থাকে। কাজে দেখতে পাচ্ছ আমরা অনেক ধরনের এস্টুয়ারি দেখতে পাচ্ছি। আবার এস্টুয়ারি ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হলো যে এস্টুয়ারির মুখ যদি সংকীর্ণ হয় অর্থাৎ সরু হয়, তাহলে সমুদ্রের পানি সাথে নদীর পানি কিন্তু মিশ্রিত হতে পারে না, বেশি মিশ্রিত হতে পারে না। তখন কিন্তু মিশ্রণের সুযোগটা কমে যায় এবং তখন কিন্তু স্রোত কমে যায়, নদীর পানির স্রোত কমে যায় এবং স্থবির হয়ে পড়ে, এবং ওই যে পলি এবং যে পরিবাহিত হয়ে যে দ্রবীভূত জৈব বস্তুগুলো এসেছে সেগুলো সেখানে জমা হয়, জমা হয়ে বালুচরের সৃষ্টি হয়। হ্যাঁ, স্যান্ড বার বলা হয়, বালুচরের সৃষ্টি হয় বা স্পিডের সৃষ্টি হয়, যেটাকে স্যান্ড বার বলা হচ্ছে। আর এস্টুয়ারির মুখ যদি তোমার প্রশস্ত হয়, অনেক সময় ত্রিভুজ আকৃতির হতে পারে, হ্যাঁ, যদি প্রশস্ত হয় তাহলে এই যে নদীর লবণাক্ত পানি এবং নদীর মিঠা পানি ভালোভাবে সংমিশ্রণের সুযোগ পায়, মিশ্রিত হতে পারে। তাহলে দেখতে পাচ্ছ যে মোহনাতে আমরা অনেক বিষয় আলোচনা করেছি। মোহনার জীব সম্প্রদায়ও অন্যরকম হয়ে থাকে। মোহনা অনেক উর্বর হয় যেহেতু নদী বাহিত পলি থাকে, পলি অনেক উর্বর মাটি তোমরা জানো। আবার বিভিন্ন ভৌত রাসায়নিক দ্রবীভূত বস্তু থাকে, কাজে মোহনার পরিবেশ, মোহনার পানি খুবই উর্বর থাকে এবং এখানে প্রচুর ফাইটোপ্লাঙ্কটন থাকে। প্রচুর ফাইটোপ্লাঙ্কটন থাকা, সবুজ উদ্ভিদ থাকা মানে উৎপাদন বেশি হবে, প্রোডাক্টিভিটি বেশি হবে। কাজেই এই মোহনায় বিপুল সংখ্যক মাইক্রোফাইটস, ফাইটোপ্লাঙ্কটন এগুলো থাকে এবং এই জন্য এটা কিন্তু প্রচুর উৎপাদনশীল এলাকা বলা হয়ে থাকে। এবং এই ফাইটোপ্লাঙ্কটনের মধ্যে আমি কয়েকটি নাম এখানে উল্লেখ করেছি, দেখেছো, সাইনিড্রাই স্পিসিস, রাজস্টোমা, ফ্রাজিলারিয়া, পেডিয়াস্টাম ইত্যাদি স্পিস গুলো দেখতে পাওয়া যায়। এরপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে আমরা স্থির জলাশয়ের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। স্থির জলাশয় কোনগুলো আমি আগেও আলোচনা করেছি, পুকুর, ডোবা, বিল, খাল ইত্যাদি, এগুলো যে স্থির পানির জলাশয়, অর্থাৎ এগুলো বহমান না। নদী এবং ঝর্ণা আমরা কি দেখেছি, বয়ে চলেছে, বিস্তীর্ণ এলাকা দিয়ে বয়ে চলে এটা কি হয়েছে, সমুদ্রে পতিত হয়েছে। স্থির জলাশয়ের সাথে সমুদ্রের কোনো সংযোগ থাকবে না। হ্যাঁ, স্থির জলাশয়গুলি বিল, খাল, পুকুর, এগুলো হ্রদ, এগুলো হবে। কাজে আসুন যে এগুলোর বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি। এর পানিতে স্রোত থাকে না, যেহেতু এটা বহমান পানি না, কাজে স্রোত থাকবে না। পানির ভৌত রাসায়নিক গুণাবলী স্থিতিশীল এই জন্য যে এটা একটা পুকুরের বৈশিষ্ট্য, পুকুরের ভৌত রাসায়নিক, ওই পুকুরের ভৌত অবস্থা, ওই পুকুরের রাসায়নিক অবস্থা হবে। এটা যেহেতু বহমান না, কাজে এটা তো সে ভৌত পরিবেশ বলো, রাসায়নিক গুণাবলী বলো, সেরকম ভাবে পরিবর্তিত হবে না। যে নদী যেরকম এক একটা দেশ দিয়ে পরিবাহিত হয়েছে, এক একটা দেশের ভৌত তাপমাত্রা, এক এক দেশের বৃষ্টিপাত এক এক দেশের এক এক রকম ছিল, এখানে কিন্তু তা না। যে দেশের যে স্থানে পুকুরটা থাকবে সেই দেশের সেই পরিবেশটাই থাকবে, সেখানে যেরকম বৃষ্টিপাত হবে, যেরকম তাপমাত্রা থাকবে, যেরকম আলো থাকবে, ওই পুকুরে 12 মাস ধরে ওই রকমই থাকবে। ঋতুভেদে কিছুটা মানে পরিবর্তন হয়, কিন্তু ওই ধরনের পরিবর্তন হবে না যেটা আমরা বহমান পানিতে দেখি। এই জন্য স্থিতিশীল বলেছে। স্থির জলাধারের পানির উৎস বৃষ্টিপাত, চুয়ানো এবং তলদেশের ঝর্ণা। তোমরা জানো যে বৃষ্টিপাত প্রধান উৎস, এছাড়া বন্যা টানা হলে বন্যার পানি গিয়েও জমা হয়। আবার কি যে চুয়ায় মাটি চুয়ায় যে পানিটা যায় সেটাও হয়, তলদেশের ঝর্ণা থাকে, সেগুলোর পানি এগুলোর উৎস। ঋতু পরিবর্তনের প্রভাবে পরিবর্তিত পানির ভৌত রাসায়নিক গুণাবলী এবং উৎপাদনশীলতার মধ্যে ধনাত্মক সম্বন্ধ পরিলক্ষিত হয়। এটা একটু বোঝার আছে। এটা হলো ঋতু পরিবর্তন মানে মনে করো বর্ষাকালে এই সব পুকুর, ডোবা, নদী নালা ভরপুর থাকে, টইটুম্বুর থাকে এবং সেখানে প্রচুর পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন বা ভাসমান উদ্ভিদ, জলজ উদ্ভিদ আমরা দেখতে পাই এবং সেগুলো, সেই সবুজ উদ্ভিদগুলো সেই উৎপাদনশীলতার সাথে জড়িত থাকবে, সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে, যে সেটাকে আমরা উৎপাদনশীলতা বলে আগেও বলেছি। তো উৎপাদনশীলতা থাকবে। আবার মনে করো শুষ্ক মৌসুমে পানি কমে গেল বা কর্দমাক্ত পানি হয়ে গেল, সেই সময়ও আরেক ধরনের উদ্ভিদ জন্মাবে।
হ্যাঁ, সেই সবুজ উদ্ভিদগুলো আবার সেই রকমের উৎপাদনশীলতা, সেই অঞ্চলে সেই ধরনের উৎপাদনশীলতা থাকবে। কাজে এই যে ঋতু পরিবর্তনের সাথে পানি বাড়ছে কমছে বা পরিবেশ পরিবর্তিত হচ্ছে, এতে কিন্তু উৎপাদনশীলতা বন্ধ হয়ে যাচ্ছে না, এক এক সময় এক এক ধরনের উৎপাদনশীলতা হচ্ছে। যখন পানিতে টইটম্বুর থাকছে তখনও উৎপাদনশীলতা হচ্ছে, এক ধরনের উদ্ভিদ জন্মাচ্ছে। আবার যখন পানি থাকছে না বা ঋতু পরিবর্তনের জন্য যদি শুষ্ক হয়ে যায় তখন কিন্তু আরেক ধরনের উদ্ভিদ জন্মাচ্ছে। কাজে উৎপাদনশীলতা পজিটিভ, ধনাত্মক ধনাত্মক সম্পর্ক, অর্থাৎ বন্ধ হয়ে যাচ্ছে না। বন্ধ হয়ে গেলে আমরা বলতাম যে ঋণাত্মক, মাইনাস। হ্যাঁ, কাজে ধনাত্মক সম্পর্ক। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এরপর আছে স্থির জলাশয়ের গভীরতার চেয়ে উপরিতলের বিস্তৃতি উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। হ্যাঁ, স্থির জলাশয়ের গভীরতা অনেক গভীরে সূর্যালোক পৌঁছাতে পারে না, হ্রদ অনেক গভীর হয়ে থাকে। কাজে উপরের এলাকার মধ্যে, বিস্তৃত এলাকার মধ্যে সূর্যালোক পৌঁছায়, বায়ু ভালোভাবে মিশ্রিত হতে পারে, কাজে সেখানে ফাইটোপ্লাঙ্কটন, সবুজ উদ্ভিদ ভালো জন্মাবে এবং এরা যখন প্রচুর পরিমাণে জন্মাবে স্বভাবতই উৎপাদনশীলতা বেড়ে যাবে। কাজে এর উপরিভাগ উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখছি সেটা হলো জীবজ উপাদানের পচন গলনের রাসায়নিক বস্তুর পুনঃচক্রায়নজাত পুষ্টি উপাদান একই অবস্থানে সংঘটিত হয়। এই বিষয়টি কি? এই বিষয়টি হলো, মনে করো একটা পুকুরে উদ্ভিদ মারা যাচ্ছে, তারপরে মাছ প্রাণীরা মারা যাচ্ছে, এগুলো পুকুরের তলদেশে জমা হচ্ছে। তোমরা জানো যে পুকুরের তলদেশে কি থাকে? পচনশীল, এগুলোকে পচানোর জন্য ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজয় এগুলো থাকে, মাইক্রো অর্গানিজমস আমরা বলে থাকি। ওগুলোকে পচায় পচালে সেগুলো আবার পুষ্টিতে পরিণত হয়। সেই পুষ্টি আবার উদ্ভিদ, আমরা জানি যে অনেক জলজ উদ্ভিদ আছে, পাড়ে অনেক উদ্ভিদ জন্মায়, সেগুলো শিকড় দ্বারা, মূল দ্বারা সেখান থেকে পুষ্টিও নেয়। তাহলে এটা কি? এটা একটা চক্র। এই চক্রটা পুনঃ হচ্ছে। কোথায় হচ্ছে? একই জায়গায় হচ্ছে, একই পুকুর হচ্ছে। এটা কিন্তু বহমান নদীর মতো এক এক জায়গায় এক এক রকম হওয়ার কোনো সম্ভাবনা নাই, যে জন্য বলছে যে একই অবস্থানে সংঘটিত হচ্ছে। নিশ্চয়ই এবার বুঝতে পেরেছ। এরপরে আছে জলাশয়ের বিভিন্ন পানীয় স্তরে অক্সিজেন ও পুষ্টি প্রদানের ভিন্নতা দেখা যায়। জলাশয়ের বিভিন্ন স্তর মানে উপরের স্তরে যেহেতু বেশি সূর্যালোক থাকে, বায়ু মিশ্রিত, আমি বলেছি সেখানে ফাইটোপ্লাঙ্কটন, সবুজ উদ্ভিদ বেশি থাকবে, উৎপাদন বেশি হয়। কাজেই এই পার্থক্য তো থাকবেই, তলদেশে একরকম থাকবে, উপরের অঞ্চলে একরকম থাকবে। হ্যাঁ, ভিন্নতা দেখা যায়। এবং তারপর আছে 8 নম্বর, জলাশয় পানির স্তরে শৈত্যপীড়ন ও উষ্ণপীড়ন দেখা যায়। এটা একটু বোঝার আছে। এটা হলো যে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রা হলে শৈত্যপীড়ন, শৈত্য মানে ঠান্ডার অবস্থা, ঠান্ডার যে পীড়ন সেটা দেখা যায়। আর 4 ডিগ্রি সেন্টিগ্রেডের ঊর্ধ্বে যদি তাপমাত্রা থাকে তাহলে উষ্ণপীড়ন দেখা যায়। এইরকম যদি তাপমাত্রা থাকে তখন কিন্তু তাপের স্তরণ দেখা যায়, যেমন উপরে এক ধরনের তাপমাত্রা, নিচে এক ধরনের তাপমাত্রা থাকে। কিন্তু যদি উল্টোটা হয়, অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি শৈত্যপীড়ন হয়, অর্থাৎ ঠান্ডার পীড়নটা হয়, বা 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যদি উষ্ণপীড়নটা হয়, তখন কিন্তু তাপের স্তরণ দেখা যায় না। অর্থাৎ সব জায়গাতে একই রকমের তাপমাত্রা থাকবে, তাপের কোনো স্তর হবে না, বা অর্থাৎ এক এক স্তরে এক এক রকমের তাপমাত্রা দেখা যায় সেরকম হবে না। সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। এরপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডটি তোমরা দেখতে পাচ্ছ যে হ্রদের উপর। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে 3 নম্বর টপিকই হলো লেকস। হ্যাঁ, আমি পরবর্তী লেকচারে এই লেকস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সেই জন্য আমি এখন হ্রদ সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করে দিব। আশা করছি পরবর্তী ক্লাসে আরো তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে এবং তখন তোমরা হ্রদ সম্পর্কে আরো অনেক বিষয় জানবে। কাজেই সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করছি। প্রথমে আমি সংজ্ঞাটি আলোচনা করছি। স্থির পানির জলাধার যার বেসিন আছে, বেসিন মানে তলদেশ থাকবে, তলদেশ থাকবে এবং সমুদ্রের সাথে কোনো সংযোগ থাকবে না, সেটাকে আমরা হ্রদ বলবো। এবং হ্রদ কি? হ্রদ হলো লেন্টিক পানির জলাশয়। হ্যাঁ, হ্রদ হলো স্থির পানির একটি জলাশয়, লেন্টিক ওয়াটার বডি। লেন্টিক ওয়াটার বডি বা স্থির পানির জলাশয় হলো হ্রদ। স্থির পানির জলাশয় যেহেতু, সেহেতু এটা সমুদ্রের সাথে কোনো সংযোগ থাকবে না এবং এটা হ্রদ অনেক গভীর হয়ে থাকে, অনেক বড় হয়, গভীর হয়,
বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য তোমরা দেখতে পেয়েছো, হ্রদ কৃত্রিম জলাধার অপেক্ষা, অর্থাৎ কৃত্রিম জলাধার কি, এই যে পুকুর পুকুর খনন করা হয়, খাল খনন করা হয়, ডোবা ইত্যাদি এগুলো খনন করা হয়, এগুলোর চেয়ে হ্রদ অনেক বড় হবে এবং গভীর হবে, অনেক গভীর হয়ে থাকে। এবং পানিতে সাধারণত দ্রবীভূত তড়িৎ কণার পরিমাণ কম থাকে, হ্রদের পানি স্বাদু হয়। আমরা জানি যে এগুলো সমুদ্রে বেশি থাকে তড়িৎ কণা, হ্যাঁ, বিদ্যুৎ কণা বলা হয়ে থাকে, কারেন্ট, সেটা ওই যে লবণাক্ত পানিতে বেশি থাকে বলে বেশি থাকে, কিন্তু স্বাদু পানিতে কম থাকে, সেজন্য হ্রদের পানি স্বাদু হয়, পুকুর ডোবা এগুলোর পানিও স্বাদু হয় এবং এগুলো ব্যবহারের উপযোগী থাকে। শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাতের হার বাষ্পীভবনের চেয়ে কম হয়, অর্থাৎ কম হয় মানে বুঝতে পারছো, শুষ্ক অঞ্চলে যে নদী থাকে, সরি এখানে আমরা স্থির পানি পড়াচ্ছি, শুষ্ক অঞ্চলে কাজে আমরা স্থির জলাশয় বলবো। শুষ্ক অঞ্চলে যে পুকুর ডোবা হ্রদ থাকে এগুলো থেকে যে পানি বাষ্পাকার হয়, বাষ্পাকারের উপরে উঠে যায় সূর্যের আলো পড়ে, শুষ্ক অঞ্চলে বেশি সূর্যালোক পড়ে, তোমরা জানো যে সেই অঞ্চলে বেশি বাষ্পীভবন হয়ে যায়, পানি বাষ্প হয়ে উপরে উঠে যায়, সেই হারে কিন্তু বৃষ্টিপাত হয় না। বৃষ্টিপাত হলে তার শুষ্ক অঞ্চল বলা হতো না, তাই না? কাজে বৃষ্টিপাতের হার কম হয়, ওই এলাকায় অনেক সময় হ্রদের পানি লবণাক্ত হয়ে যায়। যেহেতু বৃষ্টি পানি কম হয়, বাষ্পীভবনের পরে পানি বাষ্প হয়ে উপরে উঠে যায়, হ্যাঁ, তখন ঘনত্ব পানির ঘনত্ব হয়ে যায়, ঘন হয়ে যায় এবং লবণাক্ত হয়ে পড়ে অনেক সময়। এরপর আছে সাধারণত হ্রদের 4টি পৃথক বাস্তু সংস্থানিক অঞ্চল দেখা যায়। বাস্তু সংস্থানিক 4টা অঞ্চল দেখতে পাওয়া যায়, 4টি অঞ্চল দেখতে পাওয়া যায়। সেই 4টি অঞ্চল হলো লিটোরাল জোন, লিমনেটিক জোন, প্রোফান্ডাল জোন, বেন্থিক জোন। বাস্তু সংস্থানিক অঞ্চল অর্থাৎ ইকোলজিক্যাল জোন, ইংরেজিতে ইকোলজিক্যাল জোন বলি। লিটোরাল জোন মানে হলো হ্রদের চারদিকে তীরবর্তী অঞ্চল। তীরবর্তী এমন অঞ্চল যেটুকু পর্যন্ত সূর্যালোক নিচ পর্যন্ত যাবে, তীরের মাটি পর্যন্ত সূর্যালোক যাবে, সেইটুকু উপরে পানি থাকবে, কিন্তু হ্যাঁ, তীরের ওখানে পানি থাকবে এবং সে পানি ভেদ করে ওইটা অগভীর থাকবে, পানি ভেদ করে সেই তীরের মাটি পর্যন্ত পানি পৌঁছাতে পারবে, সেই অঞ্চলটুকুকে আমরা লিটোরাল জোন বলবো। আর লিমনেটিক জোন হলো লিটোরালের পর থেকে যে পর্যন্ত সূর্যের আলো পৌঁছাবে সেইটুকু অঞ্চলকে আমরা বলবো লিমনেটিক জোন। প্রোফান্ডাল জোন বলবো যে হ্রদের গভীর অঞ্চল যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, এবং এই প্রোফান্ডাল অঞ্চলের একেবারে নিচের দিকের অঞ্চলকে কম্পেনসেশন অঞ্চল বলে, ক্ষতিপূরণ এলাকা বা কম্পেনসেশন অঞ্চল বলে থাকে। এবং সবশেষ যে জোনকে আমরা দেখি বেন্থিক জোন, একেবারে তলদেশের জোন, যেখানে যে ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া এগুলো থাকবে, ওই যে মৃত জীবদেহ অর্থাৎ উদ্ভিদ দেহ, প্রাণী দেহ এগুলোকে পচানোর জন্য সেখানে ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি এগুলো থাকে, সেটাকে আমরা বেন্থিক জোন বলবো। কাজে দেখতে পাচ্ছ যে বৃহৎ হ্রদে 4টি ইকোলজিক্যাল জোন দেখতে পাওয়া যায়। এরপরে আমরা হ্রদের লিমনেটিক ও প্রোফান্ডাল অঞ্চল লিটোরাল অঞ্চলের তুলনায় অনেক বেশি বিস্তৃত হয়। এটা বলা হয়েছে হ্রদের লিমনেটিক ও প্রোফান্ডাল অঞ্চল লিটোরাল অঞ্চলের তুলনায় অনেক বেশি বিস্তৃত হয়, অর্থাৎ যে পর্যন্ত সূর্যের আলো যায় সেটাকে আমরা লিটোরাল অঞ্চল বলেছি, সেখান থেকে কিন্তু লিমনেটিক অঞ্চলটা আলো প্রবেশ করেছে, সেই অঞ্চলটা অনেক বড় হয়, বিস্তৃত হয় এবং এটা সবচেয়ে উৎপাদনশীল থাকে। এখানে ফাইটোপ্লাঙ্কটন বেশি পরিমাণে জন্মায়, হ্যাঁ, এবং প্রোফান্ডাল অঞ্চল তাই, যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না সেই অঞ্চলটাও বড় হয়ে থাকে, বিস্তৃত হয়ে থাকে। আচ্ছা, এরপর আমরা 6 নম্বরে যেটা দেখতে পাচ্ছি যে লিমনেটিক অঞ্চল আলো প্রবেশ হতে অঞ্চলের ফাইটোপ্লাঙ্কটনের প্রাচুর্য দেখা যায়, এটাই হ্রদের প্রধান উৎপাদন এলাকা। এটা একটু আগে কিন্তু আমরা আলোচনা করেছি, যেহেতু আলো পৌঁছায় সেহেতু ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ অনেক বেশি থাকবে এবং অনেক প্রাচুর্য দেখা যাবে, এবং যেহেতু বেশি থাকবে, হ্যাঁ, সবুজের ফুল বেশি থাকবে, তাইলে উৎপাদন বেশি হবে, প্রোডাক্টিভিটি বেশি হবে, তাইলে এই এলাকায় কি হবে, অনেক প্রধান উৎপাদন এলাকা হবে, প্রধান আর প্রোডাক্টিভ এলাকা হবে, উৎপাদন এলাকা। এরপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছ যে হ্রদের আরো বৈশিষ্ট্য সমূহ আমি উল্লেখ করেছি। 7 নম্বর বৈশিষ্ট্য তোমরা দেখেছো যে হ্রদের তলদেশে মাটিতে শিকড়যুক্ত গাছে জন্মাতে পারে না, অনেক গভীর থাকে, কাজে শিকড়যুক্ত গাছ সেভাবে জন্মাতে পারে না, হ্রদ গভীর হয়। 8 নম্বর আমরা দেখতে পাচ্ছি হ্রদের তলদেশীয় গঠন, তলদেশ মানে নিচের মাটি যেদিকে তলদেশীয় বেসিন, সেই তলদেশের গঠন ও উৎপাদনশীলতার ভিত্তিতে হ্রদ প্রধানত 3 প্রকারের, এবং 3 প্রকার আমি এখানে উল্লেখ করেছি: অলিগোট্রফিক লেক, ইউট্রফিক লেক, ডিস্ট্রফিক লেক।
অলিগোট্রপিক লেকের তলদেশ ভি আকৃতির হয়, পুষ্টি সামান্য। এখানে একটু বোঝা যাচ্ছে, আমি একেবারে অল্প করে বুঝাই। এটা 40 মিনিটসের ক্লাস এবং 15টা ক্লাসে পুরো সিলেবাস শেষ করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই জন্য আমি খুব দ্রুত বলি এবং অনেক বিষয়গুলো আলোচনা থাকে এবং সংক্ষিপ্ত করেও বলি। তো অলিগোট্রপিক হ্রদ ভি আকৃতির হয়, পুষ্টি সামান্য। এখানে একটু বোঝা যাচ্ছে, একটু বুঝতে হবে। সেটা হলো যে পুষ্টি বলতে আমরা কি বুঝাই। পুষ্টি হলো এই যে উদ্ভিদ কোন হ্রদে বা জলাশয়ে, স্থির জলাশয়ে উদ্ভিদ মারা যাবে, হ্যাঁ, প্রাণী মারা যাবে, এদের মৃতদেহ নিচে জমা হবে এবং এই হ্রদের চারপাশে যে পাড় আছে, পাড় ভেঙে জমা হয়, পাড়ের থেকে বাতাসে ধুলা বালি এগুলো উড়ে এসে হ্রদের পানিতে, পুকুরের পানিতে পড়ে, এগুলো নিচে তলদেশে জমা হয়। তারপরে যদি পাড়ের বা হ্রদের চারদিকে বা পুকুরের চারদিকে যদি বড় বড় গাছ থাকে বা ম্যাক্রোফাইটস থাকে, সেগুলো পচে, সেগুলোর পাতা শাখা ভেঙে পড়ে, সেগুলো পচে নিচে জমা হয়। এভাবে জমতে জমতে যখন জমা হয় তখন বলা হয় যে জমে নিচে ভরাট হয়। যখন যত বেশি ভরাট হয় তত বেশি পুষ্টি। এগুলো যখন পচে যায়, এই যে মৃতদেহগুলো, জীবদেহ অর্থাৎ উদ্ভিদ প্রাণীর অংশগুলো পচে যায়, তখন কিছু পুষ্টি উপাদান যত বেশি পচবে, যত বেশি পরিমাণে পচবে, তত বেশি পরিমাণে পুষ্টি উপাদান হবে। তো তখন কিন্তু সেটাকে বেশি পুষ্টি উপাদান বলে এবং এগুলো নিচে জমে এই হ্রদ কিন্তু ভরাট হয়ে যেতে থাকে। হ্যাঁ, তাহলে অলিগোট্রপিক হ্রদে সবচেয়ে বেশি সবচেয়ে কম পুষ্টি থাকে, অর্থাৎ এই যে ভরাটের পরিমাণ খুব কম থাকে বলে এটা ভি আকৃতি থাকে এবং সবচেয়ে বেশি গভীর হয়। তারপরে ইউট্রপিক হ্রদ ইউ আকৃতির বলেছে, অর্থাৎ এই যে অলিগোট্রপিক হ্রদ ভি, সেখানে এই যে উদ্ভিদ প্রাণী মারা যাবে, জমা হবে, বায়ু দ্বারা ওই যে ধুলা বালি মাটি ক্ষয়ে সেখানে পড়বে, কাজে ভরাট হবে। ভিটা ভরাট হয়ে ইউ শেপড হয়ে যায়। যখন এই অলিগোট্রপিক হ্রদের তলদেশ, ভি আকৃতির তলদেশ এরকম ভরাট হয়ে ইউ শেপড হয়ে যাবে, তখন সেটাকে ইউট্রপিক হ্রদ বলা হবে এবং সেখানে যথেষ্ট পরিমাণে পুষ্টি থাকবে। ওই যে আমি বলেছি উদ্ভিদ প্রাণী মারা গিয়ে তলদেশে হয়েছে এবং যত এরা মরে গিয়ে নিচে জলা হবে, মৃতদেহ জমা হবে, পুষ্টি তত বেশি হবে, এই জন্য এখানে পুষ্টি বেশি হয়। ডিস্ট্রপিক হ্রদে আরো বেশি হবে, আরো বেশি এগুলো জমা হতে থাকবে, আরো বেশি যে বায়ু প্রবাহ দ্বারা বা মাটি ক্ষয়ে নিচে ভরাট হতে থাকবে এবং তখন সসপ্যানের মতো হয়। দেখো ভরাট হতে হতে এটা গভীর থেকে সসপ্যানের মতো আকারে চলে গেল, হ্যাঁ, অগভীর হয়ে গেল। কাজে ডিস্ট্রপিক হ্রদ লেক তলদেশ, এর তলদেশ সসপ্যান আকৃতির হবে, অগভীর হবে এবং প্রচুর পুষ্টি থাকবে, সবচেয়ে বেশি পুষ্টি সমৃদ্ধ হবে। কাজে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং এগুলো পরবর্তীতে আরো বিশদভাবে আলোচনা করা হবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে কিছু প্রাকৃতিক হ্রদের নাম উল্লেখ করেছি বাংলাদেশে। সেগুলো হলো রাইন, খিয়ং কাইন, বোগা কাইন ও আশুলিয়া বিল, এদের মধ্যে অন্যতম। আমি এর পরবর্তী স্লাইডে চলে যাব। এর পরবর্তী স্লাইডটি নিয়ে আমি আলোচনা করব। এর পরবর্তী স্লাইডটি হলো পুকুর। পুকুর একটি স্থির পানির জলাশয়, অর্থাৎ লেন্টিক ওয়াটার বডি এবং এটার সঙ্গে আমরা এভাবে দিতে পারি, সমুদ্র বা নদী থেকে বিচ্ছিন্ন অনিয়মিত তলদেশ থাকবে, হ্যাঁ, বিশিষ্ট অগভীর, অত গভীর হয় না, অগভীর থাকে, ক্ষুদ্র ও স্থির কৃত্রিম জলাশয়কে পুকুর বলে। কৃত্রিম জলাশয় মানে মানুষ দ্বারা সৃষ্ট, এটা প্রাকৃতিক না, হ্যাঁ, এই কৃত্রিম জলাশয়কে পুকুর বলা হবে। কাজে আমরা এগুলোর বৈশিষ্ট্য চলে যাই। পুকুর ছোট অগভীর হয়, 1.5 থেকে 2 একরের বেশি হয় না। লিটোরাল এলাকায় প্রধান প্রাথমিক উৎপাদনশীল এলাকা। এর আগে আমি লিটোরাল এলাকা বলেছি যে পাড়ের এলাকা, অর্থাৎ পুকুর এত অগভীর হয় যে পুকুরের তলদেশ পর্যন্ত অনেক সময় সূর্যালোক পৌঁছায়। কাজে সূর্যালোক যেহেতু একেবারে নিচের মাটি পর্যন্ত পৌঁছায়, কাজে লিটোরাল এলাকায় এখানে প্রধান এলাকা হয়ে যায় এবং ওই অঞ্চলটাই কি হয়, প্রাথমিক উৎপাদনশীল এলাকা হয় এবং প্রধানত ওখানে উৎপাদন হয়ে থাকে, অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন বা সবুজ উদ্ভিদ সেখানে জন্মে থাকে। পানির তাপ ও অক্সিজেনের স্তরায়ন ঘটনা, যেহেতু অগভীর এই জন্য স্তরায়ন হয় না। যখন অনেক গভীর হয় তখন উপরে একরকম তাপমাত্রা থাকবে, মাঝখানে একরকম থাকবে, তলদেশে একরকম থাকবে। এটা যেহেতু অগভীর এই জন্য এরকমের স্তর হয় না। অধিক বৃষ্টিপাত এলাকায় পুকুর বেশি দেখা যায়। পানির প্রধান উৎস বৃষ্টিপাত। বৃষ্টিপাত এলাকায় পুকুর বেশি দেখা যায় এই জন্য যে এটা একটা পারিবারিক ভাবে পুকুর খনন করা হয়, পানি সঞ্চিত করে রাখার জন্য পুকুর খনন করা হয়। গোসল, গবাদি পশু পরিষ্কার করা, গৃহস্থালী কাজকর্ম, এগুলোর জন্য প্রধানত পারিবারিক ভাবে পুকুর খনন করা হয়, সেই জন্যই পানি সঞ্চিত করে রাখার জন্য। এবং এটা প্রধান
উৎসই হলো বৃষ্টিপাত, বন্যার পানি এগুলো। এবং পুকুর স্থায়ী বা অস্থায়ী হতে পারে, অর্থাৎ স্থায়ী মানে সারা বছর ধরে পুকুরে পানি থাকতে পারে, এরকম পুকুরও থাকে। আবার অস্থায়ী হতে পারে, অর্থাৎ শুষ্ক মৌসুমে শীতকালে যখন বৃষ্টিপাত হয় না তখন এর পানি শুকিয়েও যেতে পারে। হ্যাঁ, কৃত্রিম পুকুর খননে মানুষ ও বিরল জাতীয় প্রাণীর ভূমিকা থাকে। কোনো অঞ্চলের মাটি চুনা পাথর সমৃদ্ধ হলো, চুনা পাথর চুন, তার বিগলনের ফলেও পুকুর সৃষ্টি হতে পারে। অর্থাৎ ওই অঞ্চলের মাটিটা চুন দিয়ে গঠিত, যখন বৃষ্টিপাত হলো বা বন্যা হলো চুনটা কি হলো, গলে গেল, গলে গিয়ে ওখানে গর্তের সৃষ্টি হলো, সেখানে বন্যার পানি বা বৃষ্টির পানি জমা হলো, এভাবে এখানে পুকুর সৃষ্টি হলো। তো এইভাবে পুকুর সৃষ্টি হতে পারে। বাংলাদেশে গ্রামে গঞ্জে ছোট বড় প্রায় 13 লাখ পুকুরের 2905 বর্গ কিলোমিটার জলক্ষেত্র আছে। অর্থাৎ এই ধরনের পুকুর বা জল এলাকা বা অঞ্চল আছে। এরপর আমি পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডটি তোমাদেরকে দেখাচ্ছি। পরবর্তী স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাকোয়াটিক রিসোর্সেস অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের রিসোর্স সম্পর্কে, জলজ সম্পদ সম্পর্কে এখানে আমি আলোচনা করবো। আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমি একটু ছাত্রবৃন্দ তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই, তোমাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, তোমরা একটু তোমাদের মাইক্রোফোনটা অন করো, ভিডিওটা অন করো, আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই। লিজা কি আছো? লিজা থাকলে আমার সাথে একটু কথা বলো। আমি যে পর্যন্ত পড়িয়েছি তোমরা কি বুঝতে পেরেছো? সোহিলি, লিজা? জি ম্যাম, বুঝতে পেরেছি। মারিশা, তোমরা একটু এগুলো জি ম্যাম, বুঝতে পেরেছি। তোমরা ভিডিওগুলো অন করো এবং আমার সাথে একটু কথা বলো। স্থির পানিতে আমি বলেছি যে স্থির পানির পুকুর কৃত্রিম হতে পারে, স্থির পানির জলাশয় কৃত্রিম হতে পারে। তাহলে কৃত্রিম বা প্রাকৃতিক কি হতে পারে বলো তো? প্রাকৃতিক কি হতে পারে, কৃত্রিম কি হতে পারে? মারিশা বলো। মারিশা, তোমার মাইক্রোফোন অন করো, বলো তো কৃত্রিম মানে কি? মানুষ যেগুলো তৈরি করে, বলো, একটু বলার চেষ্টা করো। মানুষ যে ধরনের পুকুরগুলো তৈরি করে সেগুলোকে প্রাকৃতিক বা স্থির পানির জলাশয় বলা হয়। সেগুলোকে স্থির পানির জলাশয় বলা হবে এবং সেগুলো কৃত্রিম, সেগুলো প্রাকৃতিক হবে না। আর প্রাকৃতিক কি হবে? ওই যে বলেছি ভূ-আলোড়নের ফলে বা প্রাকৃতিক ভাবে যে কোনো পরিবর্তন পরে, ভূমিকম্পের ফলে হোক বা যে কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জন্য হোক, প্রাকৃতিক ভাবে যেগুলো সৃষ্টি হবে, যেগুলো মানুষ দ্বারা সৃষ্ট না, সেগুলি সেরকম যদি পুকুর হয়, সেরকম যদি ডোবা হয়, সেগুলোকে আমরা প্রাকৃতিক বলবো, বা হ্রদ হয় সেগুলোকে আমরা কি বলবো? প্রাকৃতিক বলবো, তাই না? আর মানুষ যেগুলোকে তৈরি করবে সেগুলোকে কি বলবো বলো? মানুষের সেটা হচ্ছে কৃত্রিম। কৃত্রিম, ভেরি গুড, সেগুলোকে আমরা কৃত্রিম বলবো। এছাড়া আমি তোমাদেরকে বলেছি যে হ্রদ অনেক গভীর হয়, তাই না? একটু আগে বললাম হ্রদ কি হয়, অনেক গভীর হয়। হ্যাঁ, তো হ্রদ যে গভীর হয়, হ্রদের এই যে ইকোলজি জোন, এটাকে 4টা ভাগে ভাগ করেছি না? তাহলে সোহিলি একটু বলো তো যে কিনারের পাড়ে যে পর্যন্ত সূর্যালোক যায়, অর্থাৎ প্রথম জোনটা, সেটাকে আমরা কি বলেছি? আরেকবার বলো, ভালো করে শুনতে পাওয়া যায়নি। লিটোরাল, ভেরি গুড, লিটোরাল জোন বলেছি। আর যে পর্যন্ত পাড় থেকে শুরু করে যে পর্যন্ত সূর্যালোকটা যাবে, মাটি পর্যন্ত যাবে না, কিন্তু সূর্যালোকটা যে পর্যন্ত যাবে পানির ভিতরে, সেটাকে আমরা কি বলেছি? এর পরেরটা লিমনেটিক। মারিশা বলো, সেটাকে কি বলা হচ্ছে? লিমনেটিক। হ্যাঁ, আর যেখানে সূর্যের আলো যাবে না সেটা হচ্ছে লিটোরাল। হ্যাঁ, প্রোফান্ডাল। সেখানে কি হয়? সেটাকে আমরা কি বলবো? প্রোফান্ডাল বলবো। আর একেবারে তলদেশের এলাকাটাকে কি বলবো? তলদেশে যে দেখতে পাচ্ছি ম্যাডাম বেনথিক। সেখানে যে ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজমস থাকবে, অণুজীব, ব্যাকটেরিয়া, ছত্রাক, মৃতদেহ পচানোর জন্য হ্যাঁ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইকোলজি অনুযায়ী, অর্থাৎ বাস্তু সংস্থান অনুযায়ী হ্রদের অঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয়, এগুলোর উপর কিন্তু প্রশ্ন থাকে। আবার আমি আরেকটা বলেছি যে হ্রদকে 3টা ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, ইউট্রফিক, ওই যে পৃষ্ঠপ্রদানের উপর ভিত্তি করে, সেটা 3টা ভাগটা বলো তো একটু। আর কেউ নাই? লিজা নাই? লিজা দেখতে পাচ্ছি না। লিজা কি ভিডিও অডিও অন করতে পারছে না? লিজা কি আছো? আর কি আছে? আর কেউ নাই?
আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় সংযুক্ত হতে পারছে না, পরে মেয়েরা আমাকে বলে যে অনেকে সংযুক্ত হতে পারে না। আচ্ছা, আমরা যে সেই তিনটা বলেছি, সেই তিনটা 3 ভাগে যে ভাগ করা হয়ে থাকে, সেই তিনটা ভাগ কি তোমরা বলতে পারবে? জি ম্যাম। হ্যাঁ বলো তো, একটু বলো, আমি একটু শুনি সেই তিনটা ভাগ গুলো একটু বলো। অলিগোট্রপিক, অলিগোট্রফিক, ভেরি গুড, তারপরে ইউট্রপিক, ইউট্রফিক আর ডিস্ট্রপিক। তাহলে আমি এখন ছোট একটা প্রশ্ন করি, সবচেয়ে কম পুষ্টি থাকবে এবং সবচেয়ে গভীর থাকবে কোন রথটা? অলিগোট্রপিক। ধীরাকৃতি সবচেয়ে গভীর, যখন পুষ্টি নিচে তলদেশে জমা হবে, অনেক পুষ্টি থাকবে এবং ইউ আকৃতির হবে, সেটাকে আমরা কি বলবো? ইউট্রপিক। কারণ পুষ্টি জমা হয়েছে, প্রচুর পুষ্টি থাকে। আর অনেক পুষ্টি থেকে যখন একদম ভরতের মতো হয়ে যাবে, তলদেশটা সসপ্যানের মতো থাকবে, ডিস্ট্রপিক। ডিস্ট্রফি। আচ্ছা ঠিক আছে, তুমি খুব ভালো করেছো, ভালো। আচ্ছা আমি এবারে আমাদের আজকের লেকচারের শেষ বিষয়টা অ্যাকোয়াটিক রিসোর্সেস অফ বাংলাদেশ সম্পর্কে আলোচনা করি। এই আলোচনার মাধ্যমে আমাদের ঠিক আছে শেষ হবে, ঠিক আছে? তোমরা আমার সাথে সংযুক্ত। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি অ্যাকোয়াটিক রিসোর্সেস অফ বাংলাদেশে একটি চার্ট দেখিয়েছি। এই চার্টের মধ্যে অ্যাকোয়াটিক রিসোর্স অর্থাৎ জলজ সম্পদের প্রকৃতি দেখানো হয়েছে। প্রকৃতি মানে এখানে লেন্টিক্লোটিক দুটোই দেখানো হয়েছে, নদী, শাখা প্রশাখা, মোহনা ছাড়া বিল, হাওর, হ্রদ, পুকুর, এগুলো আমাদের বাংলাদেশে এর আয়তন কতটুকু এবং মোট আয়তন কতটুকু, মোট আয়তনের শতকরা অংশ কতটুকু, এইভাবে চারটি দেখানো হয়েছে। আমি সর্বমোট আয়তন বলছি। এই নদী, শাখা প্রশাখা, বিল, হাওর, হ্রদ, প্লাবনভূমি, এগুলো সব মিলিয়ে মোট আয়তন হলো 36,663 বর্গ কিলোমিটার। হ্যাঁ, কাজে এই আয়তনের জলজ সম্পদ আমাদের আছে। জলজ সম্পদ বলতে জলের মধ্যে ফাইটোপ্লাঙ্কটন, সবুজ উদ্ভিদ, ম্যাক্রোফাইটস, এর তীরবর্তী বৃক্ষ উদ্ভিদ সমূহ, এর মধ্যে বসবাসকৃত মাছ, জলজ প্রাণী, সবকিছুকেই কিন্তু বোঝানো হবে। আচ্ছা, এরপর আমি পরবর্তী স্লাইডে চলে যাব এবং কিছু অ্যাকোয়াটিক রিসোর্স নাম উল্লেখ করেছি। এদের এই সম্পদ সম্পর্কে, অ্যাকোয়াটিক এই সম্পদ সম্পর্কে আমি আলোচনা করব। হ্যাঁ, খুবই সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব, এগুলো বইতে পড়লে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। প্রথমে আছে নদী, তার শাখা প্রশাখা ও প্লাবনভূমি। হ্যাঁ, নদী, তার শাখা প্রশাখা, প্লাবনভূমি, এগুলো নিয়ে মোট মিঠা পানি, এখানে মোট মিঠা পানি থাকে 77 ভাগ। আমাদের দেশে যত মিঠা পানির যত আবাস আছে, জলাধার আছে, তার 77 ভাগ মিঠা পানি থাকে এই নদী, তার শাখা প্রশাখা ও প্লাবনভূমিতে। হ্যাঁ, এবং এই প্লাবন ভূমিতে দেখা যায় যে প্লাবন ভূমিগুলা ধান চাষ করা হয়, মৎস্য চাষের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। বাংলাদেশের ভূপ্রকৃতি তোমরা দেখেছো যে বদ্বীপ আকৃতির, এবং অনেক ছোট বড় নদী গিয়ে সমুদ্রে পতিত হয়েছে এবং অনেক খালের সৃষ্টি করেছে, খাল থাকে, এবং মোহনায় অনেক প্লাবন ভূমির সৃষ্টি হয়। দেখেছো বদ্বীপের জন্য ওই যে পলি গিয়ে জমা হয়, পলি গিয়ে জমা হয়ে ভরাট হয়ে যায় এবং স্রোতের দিক পরিবর্তন করে পরিবাহিত হয় এবং সেই জায়গাটা বিচ্ছিন্ন হয়ে পড়ে, বিচ্ছিন্ন হয়ে গিয়ে প্লাবন ভূমিতে পরিণত হয়। প্লাবন ভূমি তোমরা জানোই যে পানি দ্বারা কি হয়, প্লাবিত থাকবে এবং এক সময় পানি সরে গেলে সেখানে ধান চাষও করা হয়। হ্যাঁ, কাজে সেই মাটিটা অনেক উর্বর থাকে, যেহেতু পানি দ্বারা সেটা প্লাবিত হয়ে থাকে, উর্বর থাকে, এবং সেই জন্যই এখানে বলা হয়েছে যে প্লাবন ভূমি ধান চাষ করা হয়ে থাকে। এবং যখন পানি থাকে তখন কিন্তু এটা সেখানে মাছ চাষ করা হয়ে থাকে, অর্থাৎ মৎস্য উৎপাদনের দিক থেকে এটা গুরুত্বপূর্ণ থাকে। এবং শুষ্ক মৌসুমে অনেক সময় দেখা যায় যে প্লাবন ভূমিতে পানি সঞ্চয় করেও রাখা যায়, পানি সঞ্চিত করেও রাখা যায়, এবং শুষ্ক মৌসুমে আশেপাশে যে কৃষি জমি থাকে সেখানে কি করা হয়, এই প্লাবন ভূমি থেকে পানি সেচ দিয়ে সেসব জমিতে চাষাবাদ করা হয়ে থাকে। কাজে বিভিন্ন দিক দিয়ে আমরা দেখছি যে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপর আছে মোহনা। মোহনা অঞ্চল খুবই উর্বর থাকে, প্রচুর ফাইটোপ্লাঙ্কটন জন্মায়, তোমরা জানো, কারণ মোহনাতে বহমান নদী তার যে এই আঁকা বাঁকা বিভিন্ন দেশ দিয়ে যে প্রবাহিত হচ্ছে, সেখান থেকে কিন্তু প্রচুর ভৌত, রাসায়নিক, দ্রবীভূত জৈব বস্তু বহন করে নিয়ে আসে, পলি বহন করে নিয়ে আসে, যেগুলো খুবই উর্বর থাকে। এই জন্য মোহনায় নিয়ে আসে, মোহনায় স্থিত হয়।
এবং এই জন্য মোহনা কিন্তু খুবই উর্বর থাকে, মোহনার পানি অনেক উর্বর থাকে এবং সেখানে প্রচুর ফাইটোপ্লাঙ্কটন জন্মায়, ম্যাক্রোফাইটস জন্মায় এবং এই জন্য প্রাইমারি উৎপাদনশীলতা অনেক বেশি। হ্যাঁ, প্রাইমারি প্রোডাক্টিভিটি, যদি ফাইটোপ্লাঙ্কটন সবুজ উদ্ভিদ যত বেশি থাকবে উৎপাদনশীলতা তত বেশি হবে, যেহেতু ওখানে পানি খুব উর্বর এবং পুষ্টি বেশি থাকে, সেখানে সবুজ উদ্ভিদ ফাইটোপ্লাঙ্কটন বেশি জন্মাবে, কাজেই স্বভাবতই প্রাইমারি উৎপাদনশীলতা, প্রাইমারি প্রোডাক্টিভিটি বেশি হবে। এবং চিংড়ি চাষের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো চিংড়ি চাষের জন্য এই মোহনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আছে খাল। উপকূলীয় অঞ্চলে বিশেষ করে বরিশাল এবং পটুয়াখালী জেলায় বড় বড় খাল রয়েছে। খাল সাধারণত পানি সঞ্চয় করে রাখার জন্য খাল খনন করা হয়ে থাকে। হ্যাঁ, যে যখন বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, বন্যা হয়, তখন এই খালগুলো পানি দ্বারা পরিপূর্ণ থাকে এবং শুষ্ক মৌসুমে এই খালগুলোতে যে পানি সঞ্চিত থাকে সেগুলো দিয়ে কৃষি জমিগুলো চাষাবাদ করা হয়। এখান থেকে পানিগুলো সেচের মাধ্যমে অন্যান্য জমিতে দেওয়া হয় এবং সেভাবে জমি চাষ করা হয়ে থাকে। কৃত্রিম খালের মূল উদ্দেশ্য হলো বন্যার প্রকোপ মোকাবেলা করা, অর্থাৎ খালগুলোতে যদি পানি জমা হয় তাহলে সহজে বন্যা দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে না অন্যান্য এলাকাগুলো, খালগুলোতে পানিগুলো চলে যায়, প্রকোপটা মোকাবেলা করা যায়, বন্যা বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে না আমার মানুষদের বা আমাদের। এবং যেটা আমি একটু আগে বলেছি যে কৃষিক্ষেত্রে পানিটা ব্যবহার করা যায়, পানি সেচ দেওয়া যায় এবং মাছ চাষও করা যায়, মৎস্য চাষ করা যায়। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে বিল। বড় বড় নদী 2 বা ততোধিক পাড়ের মধ্যে অবস্থিত জলাভূমিকে বিল বলে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে বিল গুলো নদী কর্তৃক পরিত্যক্ত অঞ্চল নিয়ে গঠিত। এটা একটু বোঝা যাচ্ছে যে আমি আগেই বলেছি যে নদী কি করে, নদী একদম উৎসস্থল থেকে বিশাল এলাকা পরিবাহিত হয় এবং পলি, দ্রবীভূত জৈব বস্তু ইত্যাদি বহন করে নিয়ে আসে। হ্যাঁ, নদীর পানি দ্বারা বাহিত হয়ে আসে এবং নদীর পানি দ্বারা যখন বাহিত হয়ে আসে তখন মোহনায় এসে এটা জমা হয়। তোমাদেরকে বলেছি মোহনায় এসে স্থির হয় এবং সেখানে স্রোত, নদীর স্রোত যদি মন্থর হয়ে যায়, হ্যাঁ, জোয়ার ভাটাও যদি সেরকম না থাকে তাহলে কি হয়, স্রোত দিক পরিবর্তন করে ফেলে। এগুলো জমা হওয়ার ফলে সেখানে বদ্বীপের সৃষ্টি হয় এবং স্রোত দিক পরিবর্তন করে ফেললে সেই এলাকাটুকু মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ ওইটা বিলে পরিণত হয়ে যায়। সেখানে পানি থাকে, তার চারপাশে স্থলভাগ হয়ে যায় এবং নদী দূরে সরে যায়। দেখা যায় যে এই যে বিলের আশেপাশে দূরে কোথাও অবশ্যই নদী আছে, নদী দেখা যায়। একসময় এটা নদীর অংশ ছিল, কিন্তু ওই যে পলি মাটি টাটি সব জমা হয়ে এটা ভরাট হয়ে গেছে, ভরাট হয়ে গিয়ে মূল নদীটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু এটা বিচ্ছিন্ন হয়ে গিয়ে চারপাশে স্থলভাগ হয়ে গেছে, কিন্তু নিচু অংশটুকুতে পানি থাকে, সেই জন্য সেইগুলোকে কি বলে, বিল বলে। হ্যাঁ, এই জন্য নদীর পরিত্যক্ত অঞ্চল বলা হচ্ছে। নামকরা বিল, আমাদের দেশে অনেক নামকরা বিল আছে, চলন বিল, ডাকাতিয়া বিল, আড়িয়াল বিল। এগুলো কৃষি জমি চাষ করা হয়। শুষ্ক মৌসুমে পানি না থাকলে ধান চাষ হয়। তোমরা জানো যে হাওড়ে খুব ভালো ধান চাষ হয়, যেহেতু পানি, একসময় পানি থাকে, নদী পরিবাহিত পানি থাকে, বন্যার পানি থাকে এবং এই জন্য হাওড়ের মাটি বা এই বিলের মাটি খুব উর্বর থাকে, সেখানে ভালো ধান চাষ হয়। এছাড়া মৎস্য চাষ করা হয়, প্রচুর মাছ পাওয়া যায়। হ্যাঁ, বিল, হাওড় বাওড়, পরে হাওড় বাওড় আসবে, প্রচুর মাছ চাষ করা হয়। আচ্ছা, এরপরে আমরা হাওর সম্পর্কে আলোচনা করব। পানিপূর্ণ টেকটনিক তলদেশ বিশিষ্ট, যে আমি যেটা বলেছি যে ভূমিকম্প হোক বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জন্য হোক, প্রাকৃতিক ভাবে যে গর্তের সৃষ্টি হয়, সেই গর্ত বৃষ্টির পানি দ্বারা, বন্যা পানি দ্বারা পরিপূর্ণ হলে সেগুলোকে আমরা হাওর বলবো। এরকম তলদেশ বিশিষ্ট নিম্ন অঞ্চলকে হাওর বলা হবে। এবং বাংলাদেশের উল্লেখযোগ্য হাওর হলো টাঙ্গুয়া, হাইল, হাকালুকি, এগুলো উল্লেখযোগ্য হাওর। এবং এগুলো শুষ্ক মৌসুমে পানি থাকে না, তখন ধান চাষ করা হয়। আমি বলেছি এগুলোর মাটি খুবই উর্বর হয়, যেহেতু নদী বাহিত বা বন্যা বাহিত পানি এক সময় থাকে, বছরে কিছুটা সময় থাকে, সেই জন্য এর মাটি খুবই, যখন শুষ্ক মৌসুমে পানি থাকে না তখন মাটি কিন্তু খুব উর্বর থাকে, ধান চাষ অনেক ভালো হয়। এবং বর্ষা মৌসুমে মৎস্য চাষ হবে, যখন পানি থাকবে মৎস্য চাষ হয়। এবং মৎস্য সম্পদের জন্য অর্থনৈতিক দিক দিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর মাছ উৎপন্ন হয়, আমি একটু আগেও আলোচনা করেছি। এরপরের স্লাইডে আমরা চলে যাব। এর পরের স্লাইডে আমরা আরো জলজ সম্পত্তি নিয়ে আলোচনা করেছি। বাওর, নদীর গতিপথ পরিবর্তনের ফলে বাওরের সৃষ্টি হয়, যেটা একটু আগে বলেছি, ওই যে বদ্বীপ সৃষ্টি হয়। বা নদী থেকে পৃথকীকৃত অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অশ্বের খুরের মতো, ঘোড়ার খুরের মতো
জলাধারের সৃষ্টি হয়, হ্যাঁ, জলাশয়ের সৃষ্টি হয়, যেটাকে বাওর বলে। বাংলাদেশের অধিকাংশ বাওর দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং প্রায় মৃত বদ্বীপের মতো, এবং এদের কাজও একই। বাওরের কাজও আমি যা বলেছি, শুষ্ক মৌসুমে যখন পানি থাকে না ধান চাষ হবে, এবং যখন পানি থাকবে তখন মৎস্য চাষ করা হয়ে থাকে। প্রচুর ধান চাষ হয়, প্রচুর মৎস্য চাষ হয়, এবং অর্থনৈতিকভাবে খুবই ভূমিকা পালন করে, আমাদের দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করে। এরপর আছে পুকুর। ছোট আকৃতির, মধ্যম গভীর, স্থায়ী এবং কৃত্রিম জলাধারকে পুকুর বলা হবে। মাছ চাষ, খাবার, গোসল, আমি বলেছি, এর আগে আলোচনা করেছি, পারিবারিকভাবে তৈরি করা হয় এবং গৃহস্থালির কাজ করা হয়। গৃহপালিত পশুদেরকে এখানে ধোয়ানো হয়, গোসল করানো হয় ইত্যাদি। পারে গাছ লাগানো হয়, ফল ফলারি দ্বারা উপকৃত হয়। দিঘি, বিশাল আকারের পুকুরকে দিঘি বলে। এগুলো খাবার পানি, বিভিন্ন গৃহস্থালির কাজ, মৎস্য চাষ এগুলির জন্য ব্যবহার করা হয়। হ্রদ, পুকুর অপেক্ষা হ্রদের আকার অনেক বড় এবং গভীরতা বেশি। সেচের পানি উৎস, মৎস্য সম্পদের জন্য অর্থনৈতিক দিক দিয়ে হ্রদ খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এর আগে আলোচনা করেছি। কৃত্রিম জলাশয়, কৃত্রিম জলাধার বলতে মানুষের দ্বারা সৃষ্ট এবং সৃষ্ট জলমগ্ন এলাকাকে বোঝায়। কৃত্রিম জলাশয় মানে আমি একটু আগে বলেছি, পুকুর টুকুরের মধ্যে পড়বে, যার পানির উচ্চতা দ্রুত উঠানামা করবে, ঋতুভেদে উঠানামা করে। যখন বৃষ্টির পানি থাকবে তখন পানির উচ্চতাটা বেশি হবে, যখন শুষ্ক মৌসুম থাকবে কম হবে, ঘোলাত্ম বেশি থাকবে। তলদেশে বসবাসকারী জীবের পরিমাণ হ্রদ অপেক্ষা অনেক কম থাকে। বিদ্যুৎ উৎপাদন, পানি সেচ, খাবার পানি সরবরাহ ইত্যাদির জন্য কৃত্রিম জলাশয় সৃষ্টি করা হয়ে থাকে। আমাদের দেশে কাপ্তাই লেক তৈরি করা হয়েছে, তোমরা জানো, এই কৃত্রিম জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য। কাজে অর্থনৈতিকভাবে কৃত্রিম জলাশয় খুবই গুরুত্বপূর্ণ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কৃত্রিম জলাশয় আলোচনার মাধ্যমে অ্যাকোয়াটিক রিসোর্সেস অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জলজ সম্পদ নিয়ে আলোচনা আমি মোটামুটি ভাবে সম্পন্ন করলাম। খুব সংক্ষিপ্ত ভাবে তোমাদেরকে বললাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর রেফারেন্স বুকস, তোমরা এর আগে বলেছি যে রেফারেন্স বুকস এর স্লাইডটি আমরা দিয়েছি, তোমরা জানো। এবং আজকের লেকচার আমি এখানে শেষ করছি। তোমরা যারা আমার সাথে আজকে সংযুক্ত হয়েছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, আশা করছি আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের লেকচার এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।